আমি ভয় পেয়ে গেছি। সেই জন্য তার এই লাফালাফিকে স্বীকৃতি দিতে ভয় পেয়ে গিয়ে ভীত উদ্বিগ্ন আমি দেশ ছেড়ে চলে যাই। করার আগেই উনি বেরিয়ে গেছেন, উনি বুঝতে পেরেছিল পরিস্থিতি অস্বাভাবিক হতে পারে। রুল জারি করার আগেই যেহেতু বেরিয়ে গেছেন, সেই জন্য যেদিন রুল জারি হয় তার আগের দিন রাতে খুব সম্ভবত উনি বেরিয়ে গেছেন। বা গ্রেপ্তার যদি রুল জারি করা হয় কোনো ব্যক্তির বিরুদ্ধে, আমাদের আইন বলে যদি রুল জারি করার ভিত্তিতে যদি কোনো ব্যক্তি আদালতে সশরীরে হাজিরা না দেন, তাহলে আইনে সেই প্রভিশন আছে তাকে অ্যারেস্ট করে কোর্টের সামনে হাজির করা। অবশ্যই তাকে গ্রেপ্তার করার সম্ভাবনা আছে, কিন্তু আলটিমেট ডিসিশন যেহেতু প্রধান বিচারপতির ঘরে আছে, সেখানে টি.এস. শিবজ্ঞানম স্যার উনি বিচার করবেন। কারণ একজন বিচারপতিকে হেনস্থা করা এবং একজন বিচারপতির নাম করে স্লোগান করা এবং কয়েকজন আইনজীবীকে হেনস্থা করা, তাদেরকে চেম্বার থেকে বেরোতে না দেওয়া, এটা তো একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করা হচ্ছে ভারতের বিচার ব্যবস্থার উপর। আমি ভারতের এই কারণে বলবো কারণ বিচার ব্যবস্থার অঙ্গরাজ্যে প্রধান বিচার ব্যবস্থার প্রধান বিচারালয় হচ্ছে যে কোনো রাজ্যের হাইকোর্ট। যেহেতু এটা হাইকোর্ট রাজ্যের প্রধান বিচারালয়, সেই জন্য ব্যাপারটা হচ্ছে আজকে তার ভিত্তিতে আমাদের অ্যাটেনশন মোশন আনা হয়েছিল চিফ জাস্টিস শিবজ্ঞানম টি.এস. শিবজ্ঞানম স্যারের হাইকোর্টের যে চিফ জাস্টিস তার ডিভিশন বেঞ্চে, এবং পরিষ্কার সেখানে নির্দেশ দিয়েছিল। প্রথমে বলেছিল যে কেউ যে কোনো জায়গায় যেতে পারে, বাট আমরা তখন পরিষ্কার বলি যেহেতু সে একজন অ্যাকিউজ পার্সন এবং তার এগেনস্টে রুল জারি করা হয়েছে, তো সেক্ষেত্রে কাউকে নোটিফিকেশন না দিয়ে শুধুমাত্র পূর্বের যে কেস ছিল ওনার এগেনস্টে সারদা স্ক্যাম, তার ভিত্তিতে শুধুমাত্র সিবিআই সিজিও নোটিফিকেশন দিয়ে, তাও সেটা 25 তারিখে ফেরার কথা, সেটা জানানোর পরেও, সেটা বলার পরেও সেটা বলে শুধু উনি পালিয়ে যান বা চলে যান কি করে, তার ভিত্তিতে সেটা হয় কি করে। তখন শিবজ্ঞানম স্যার বলেন পরিষ্কার যে ওনাকে 19 তারিখ ফিজিক্যাল অ্যাপিয়ার করতে হবে। যদি ফিজিক্যাল অ্যাপিয়ার না হয়, যেহেতু রুল জারি হয়েছে, যেহেতু ফিজিক্যাল অ্যাপিয়ার তাকে বাধ্যতামূলক, যদি ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স না হয় তাহলে কোর্ট পরবর্তী নেক্সট যা ইন্টারিম ডিসিশন দেওয়া সেই তারিখেই দেবেন। আদালত কি বললো? আমরা দাবি রেখেছিলাম 19 তারিখে, যেহেতু 19 তারিখে সিপি ওয়েস্ট বেঙ্গল কলকাতা পুলিশ মনোজ বর্মা এবং মনোজ বর্মা সহ এবং 7 জন ইনক্লুডিং কুণাল ঘোষ সহ তাদেরকে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স করা হয়েছিল, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের জন্য নোটিশ করা হয়েছিল বা রুল জারি করা হয়েছিল। তার ভিত্তিতে আমরা যখন দাবি জানাই পরিষ্কার, তখন বলা হয় কুণাল ঘোষকে সশরীরে আসতে হবে। উনি যদিও বা পূর্বের কেসের ভিত্তিতে ওনার সারদা স্ক্যামে যেহেতু 3.5 বছর জেল কেটেছে এবং সেই কেসটা যেহেতু চলছে, তার ভিত্তিতে উনি যখনই ভারতবর্ষের বাইরে যাবেন সেখানে সিবিআইকে ইন্টিমেট করতে হবে এবং কোর্টকে জানাতে হবে। তার ভিত্তিতে কোর্টকে জানিয়েছিলেন এবং তার ভিত্তিতে উনি বেরিয়ে গেছিলেন ওনার ব্যক্তিগত কাজ বা শারীরিক অসুস্থতা বা মেডিকেল ট্রিটমেন্টের জন্য যেই কজ দেখিয়ে উনি বেরিয়ে গেছেন। সেক্ষেত্রে আমরা সেটা বলি যে এটা অ্যাকচুয়াল মেডিকেল কজ বা কোনো রকম কোনো ব্যক্তিগত কাজ নয়। আমাদের মনে হচ্ছে উনি দেশের বাইরে চলে গেছে, আদালতে একটা 144 ব্রেক করার মতো অপরাধ যার এগেন্সটে রুল জারি করেছে তার ভয়ে হয়তো চলে গেছেন, কিন্তু তখন বলেছে যে 19 তারিখে ওনাকে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স হতে হবে। উনি যদি না আসে সেখানে কোর্ট কঠোর পদক্ষেপ নিতে বাধ্য থাকবে। না, কুণাল ঘোষের তরফ থেকে কেউ অ্যাপিয়ার করেননি, আর উনি ফিরবে বলে মনে হয় না। কারণ সিজিওতে উনি যে নোটিফিকেশন দিয়েছে সরকারিভাবে যে উনি 25 থেকে 26 তারিখের মধ্যে ইন্ডিয়া ব্যাক করবে, তাই 19 তারিখ আসার কোনো সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখছি না। এর আগে যখন উনি মুখ্যমন্ত্রীর সাথে লন্ডনে গেলেন, আমরা শুনলাম যে হাইকোর্ট থেকে পারমিশন পাওয়ার পরেই তো দিয়েছে। সেটা তো হাইকোর্ট থেকে পারমিশন পাওয়ার পরে ওকে তো শুধু হাইকোর্ট থেকে পারমিশন পাওয়ার ব্যাপার নেই, ওকে তো 5 লক্ষ টাকার বন্ড দিয়ে তারপর ওকে যেতে হয়েছে, শর্ত সাপেক্ষে যেতে হয়েছে। কিন্তু এক্ষেত্রে হয়তো সেই জায়গায় শিথিল হয়েছে, কারণ রুল জারি করার আগেই উনি বেরিয়ে গেছেন। উনি বুঝতে পেরেছিল পরিস্থিতি অস্বাভাবিক হতে পারে, রুল জারি করার আগেই যেহেতু বেরিয়ে গেছেন, সেই জন্য যেদিন রুল জারি হয় তার আগের দিন রাতে খুব সম্ভবত উনি বেরিয়ে গেছেন বা সন্ধ্যেবেলার দিকে হয়তো বেরিয়ে গেছেন। দেখুন, গ্রেপ্তার যদি রুল জারি করা হয় কোনো ব্যক্তির বিরুদ্ধে, আমাদের আইন বলে যদি রুল জারি করার ভিত্তিতে যদি কোনো ব্যক্তি আদালতে সশরীরে হাজিরা না দেন, তাহলে আইনে সেই প্রভিশন আছে তাকে অ্যারেস্ট করে কোর্টের সামনে হাজির করা। অবশ্যই তাকে গ্রেপ্তার করার সম্ভাবনা আছে, কিন্তু আলটিমেট ডিসিশন যেহেতু প্রধান বিচারপতির ঘরে আছে, সেখানে টি.এস. শিবজ্ঞানম স্যার উনি বিচার করবেন। কারণ একজন বিচারপতিকে হেনস্থা করা
এবং একজন বিচারপতির নাম করে স্লোগান করা এবং কয়েকজন আইনজীবীকে হেনস্থা করা, তাদেরকে চেম্বার থেকে বেরোতে না দেওয়া, এটা তো একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করা হচ্ছে ভারতের বিচার ব্যবস্থার উপর। আমি ভারতের এই কারণে বলবো কারণ বিচার ব্যবস্থার অঙ্গরাজ্যে প্রধান বিচার ব্যবস্থা প্রধান বিচারালয় হচ্ছে যে কোনো রাজ্যের হাইকোর্ট। যেহেতু এটা হাইকোর্ট রাজ্যের প্রধান বিচারালয়, সেই জন্য সুনামগঞ্জ যখন চলে যাচ্ছে আমরা দেখতে পাবো মোজার ছলে বলছে যে আমি ভয় পেয়ে চলে যাচ্ছি, একই দিনতে দুটি কুসুম বলার একটা সাংবাদিক চ্যানেলে বলা আছে, তাহলে আমি ভয় পেয়ে চলে যাচ্ছি। ও ভয় পেয়েছে, কিন্তু ভয়টা কোর্টের জন্য পেয়েছে, ভয়টা ওই বিনতে দুষি কুসুম বলার জন্য নয়। এইসব বাজে কথা বলে মানুষকে বিভ্রান্ত করা, মানুষকে আইওয়াশ করা। কারণ ময়ূক রঞ্জন ঘোষ, আমি বাই নেম বলছি, ময়ূক রঞ্জন ঘোষ সম্ভবত ওনার নাম, যিনি আর বাংলাতে আছেন, ওনার নামে তো একাধিক এফআইআর হয়েছে এবং ওনার নামে কেসও হয়েছে এবং পরবর্তীকালে হয়তো ওটা হাইকোর্টেই আছে, সেটা বিচারাধীন। আগামীকাল তো শুনানি, তো সেখানে সেটা কি বলেছে তার ভিত্তিতে যদি সংবিধান বিরোধী যদি কথা বলেছে, সে যেই হোক, সংবিধানের বাইরে তো কেউ না, আমরা সবাই সংবিধানের মানে ভেতরে এবং আইনের ভেতরে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কেউ যদি সংবিধান বিরোধী বা আইন বিরোধী কথা বলে তাহলে তার বিচারের জন্য কোর্ট আছে। তো সেখানে আইন বিরুদ্ধ কাজ হয়েছে, সেখানে কোর্ট ইন্টিমেট হয়েছে, তার জন্য উনি চোর কুণাল ঘোষ উনি কেন ভয় পাবেন? ওনার তো ভয় পাওয়ার কারণ নেই। উনি ভয় এটাতে পেয়েছেন ওনার নির্দেশে যে একটা ব্রডগেজ মোবিলাইজেশন হয়েছিল, যেটা কিনা আপনার মানে ইল্লিগালি 144 এরিয়াতে এরকম ভাবে ব্রডগেজ মোবিলাইজেশন টেন্টেড ক্যান্ডিডেটকে দিয়ে করানো কুণাল ঘোষের নেতৃত্বাধীন, যেটা কিনা ইল্লিগালি, তার ভিত্তিতে কোর্ট কঠোর পদক্ষেপ নিতে পারে, সেই ভিত্তিতে উনি ভয় পেয়েছে। উনি ওইসব বলার জন্য ভয় পেয়েছে, এটা লোককে বলা, এটা আইওয়াস, এটা এর থেকে বেশি কিছু না।